সরি। তরুণীকে হতবিলম্ব করে দিল পুরুষটি। মহুয়ার মনে হলো সে ভুল শুনছে, তাই মিহিসরে জিজ্ঞেস করল। কি বললেন? বললাম সরি। দুপুরে রেগে কি ওসব কথা বলেছিলাম। তার মানে ওগুলো আপনি মন থেকে বলেননি? তরুণীর প্রশ্নের জবাব না দিয়ে অরণ্য শান্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল। তোমার কি মনে হয়? চুপসে গেল তরুণী। হৃদয়ের অন্তকূটে লুকায়িত সুপ্ত অনুভূতিরা কড়া নেড়ে উঠল। মন থেকে একটা বাক্য ভেসে এলো। উনি মন থেকে কথাগুলো বলেনি, রাগের মাথায় বলেছে। মহুয়া অরণ্যের থেকে দৃষ্টি নামিয়ে ফ্লোরে নিক্ষেপ করল। সত্য মিথ্যার বেড়াজালে নিজেকে বন্দি মনে হলো তার। অরণ্যকে চুপ থাকতে দেখে নিজের তর্জনী আঙ্গুল দ্বারা ওর থুতনি তুলে তাকাতে বাধ্য করল। মহুয়া তাকালো অরণ্যের দিকে, আর কোনো কিছু না ভেবেই ফোঁস করে বলে উঠল। আমিও তাহলে সরি। কেন? আমারও আপনার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়নি। অরণ্যের অধর কোণে এক চিলতে ক্ষীণ হাসির রেশ ফুটে ওঠে। অরণ্য মেয়েটির আরো কাছে এগিয়ে গেল, তবুও কিঞ্চিত পরিমাণ দূরত্ব বজায় রাখল। মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চাইছে না। অরণ্য শান্ত স্বরে বলল। তুমি ভুল কিছু বলনি। আমার জীবনে যেমন তোমার অস্তিত্ব ক্ষণিকের, তেমনি তোমার জীবনেও আমার অস্তিত্ব ক্ষণিকের। অরণ্যের এমন সদাসাপটা বাক্যগুলো শ্রবণেন্দ্রিয় হতেই তরুণীর ১৯-এর হৃদয়ে প্রখর ব্যথা অনুভব হলো। মেয়েটা নিজের নিচের অধর কামড়ে নিজের লোলচনের অধর ধারা নিয়ন্ত্রণ করতে চাইল। দৃষ্টি পুনরায় নামিয়ে নিল। কাজল কন্যার হৃদয়ের যাতনার বিষাদময় ব্যথা সৃষ্টি করে গম্ভীর পুরুষটির হাসির রেশ আরও বৃদ্ধি পেল। খুশি হলো বোধহয়, কিন্তু কাজল কন্যাকে কেন সে এমন যাতনার অগ্নিশিখায় পুরাতে চাইছে? সে তো কাজল কন্যার চোখের জল পছন্দ করে না। তাহলে কেন আজ বারবার তাকে ব্যথিত করছে নিজের কথা দ্বারা? বেশ অনেকক্ষণ দুজন নিশ্চুপ রইল, কেউ কোনো রকম কথা বলল না। অতপর একটা লম্বা শ্বাস টেনে অরণ্য মহুয়ার নিকট নিজের হাত বাড়িয়ে দিল, আর স্বাভাবিক গলায় বলল। বন্ধু হলে মন্দ হয় না, কি বলো? সম্পর্কের একটা শুরু তো করাই যায়। চমকে উঠল তরুণী। হতবুদ্ধ হয়ে তরাত করে তাকালো সামনে থাকা পুরুষটির মুখপানে। তার মুখশ্রী আর বাদামি চোখের ভাষা একদম স্বচ্ছ শান্ত। সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কাজল কন্যার দিকে। তবে কি এখন থেকেই তাদের এই জোড়াতালি দেওয়া সম্পর্কের নতুন শুরু? দুবার নিজের চোখের পলক ফেলল তরুণী। তরুণীর হৃদয়ে মাঝে আনন্দের উচ্ছ্বাস বইতে লাগলো। অধরকণে হাসির ঝিলিক লক্ষিত হলো। অশ্রু কণাগুলো আস্তে মিলিয়ে গিয়ে কম্পিত হাতখান বাড়িয়ে দিল অরণ্যের দিকে। দুজনার হাত স্পর্শ হতেই আনন্দের জোয়ার আরো বৃদ্ধি পেল। অরণ্য অধর কোণে ক্ষীণ হাসির রেখা অব্যাহত রেখেই বলল। এই বিয়েটা কতদূর অবধি করাবে তা আমার জানা নেই, কিন্তু বন্ধুত্বের মাধ্যমে এই সম্পর্কটাকে একটা সুযোগ দিলে খুব ক্ষতি হবে না আশা করি। আমাদের এখন একে অপরকে পুরোপুরি চেনা বাকি। যদি আমার হাতে সময় খুব কম, তবে ২ মাস একেবারে কম সময় নয়, ৭ দিন। হয়তো এই ৭ দিনের মধ্যে এই সম্পর্ক শক্ত হবে, আর না হলে ভেঙে চুরমার হয়ে যাবে। মহু একটা শুকনো ঢোক গিল। কথাগুলো শুনে কেমন মনটা ছটফট করছে। নিজের হাতের বাঁধন আরো শক্ত করলো মহুয়া। তা দেখে অরণ্যের ভালো লাগলো, তবে তার বহিঃপ্রকাশ করলো না। নিজের মুখভঙ্গি একই রেখে জিজ্ঞেস করলো। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? জি। গুড। এখন তো রেস্ট নাও। আগামীকাল আবার আগামীকাল আবার ১২টার উদ্দেশ্যে সকাল সকাল রওনা হতে হবে। মহুয়া নিজের মস্ত দুলিয়ে চলে গেল ওয়াশরুমে। ওর যাওয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অরণ্য ঘর থেকে বেরিয়ে গেল। পথে বারান্দায় দেখা হলো আরিজের সঙ্গে। অরণ্যকে দেখে আরিজ সোজাসুজি ভাষায় আওড়ালো। মিটমাট করে নিয়েছিস? হুম। যাক, তাহলে আমার দোস্তের মাথায় অবশেষে সুবুদ্ধি হলো। অমন কথায় অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে আরিজের দিকে তাকালো। তা দেখে আরিজ মিটিমিটি হাসলো। অরণ্য তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল। কি বলতে চাইছিস তুই? আমার মাথায় বুদ্ধি নেই? অরণ্য বিরক্তিতে নিজের মুখ কুঁচকালো। ওরা কথা বলছিল এমন সময় সিঁড়ির দিক থেকে আগমন ঘটল লিসার। ও অরণ্য আর আরিজের দিকেই আসছে। ওকে দেখে আরিজ মুখের ভাব কিঞ্চিত শক্ত করে তুলল। লিসা ওদের সামনে এসে অরণ্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। আমরা কবে কানাডায় ফিরবো?
আকস্মিক এহেন প্রশ্নে অরণ্য কয়েক মুহূর্ত চুপ রইল, অতঃপর শান্ত গলায় বলল, 2 মাস পর। তবে তোর যদি কোনো আর্জেন্ট কাজ থাকে তাহলে তুই যে কোনো সময় চলে যেতে পারিস। অরণ্যের উত্তরটি লিসার কাছে পছন্দ হলো না, তবে সেটা আর মুখে প্রকাশ করলো না। নিজেকে শান্ত রেখে ঠোঁটে কিঞ্চিত হাসি টেনে বলল, না না, আমার কোনো আর্জেন্ট কাজ নেই। আমরা তিনজন যখন একসাথে এসেছি তখন একসাথেই যাব। তাহলে 2 মাস অপেক্ষা কর। এই বলে অরণ্য সেখান থেকে প্রস্থান করলো। আরিজও ওর পেছন পেছন চলে গেল। লিসা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে এক অদ্ভুত ভঙ্গিতে একটা হাসি দিল আর নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো অরণ্য আর মহুয়ার ঘরের পানে। সকালে চৌধুরী নিবাসে আজ যেন ব্যস্ততা একটু বেশি। সুমিতা চলে যাবে, সেই সাথে অরণ্যরাও চট্টগ্রাম ফিরে যাবে আজ। এই নিয়ে তোড়জোড়ে আছে সবাই। লাবণ্য, অরণ্য আর জিহান ফরিদাকে বলছে রুহানি তাদের সাথে যেতে চায়। ফরিদা প্রথমে না করলেও পরবর্তীতে মেয়ের মলিন মুখের পানে তাকে রাজি না হয়ে পারলেন না। আজ সকাল সকালই সুমিতা চলে গেছে তার বাড়িতে। দুপুর 11টার দিকে অরণ্যরা রওনা হবে। গতকাল রাত থেকে অরণ্য আর মহুয়ার টুকটাক কথা হচ্ছে। মৌসুমী বেগম ওদের এমন মিলভাব দেখে একটা স্বস্তির শ্বাস ছাড়লেন। যা চেয়েছেন তাই হচ্ছে। ওইদিকে যাওয়ার সময় ঘনিয়ে এলো। সবাই বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই লাবণ্য কিছু একটা লক্ষ্য করে আচমকাই বলে উঠল, মেয়েও কোথায়? ওর কথায় সবাই আশেপাশে তাকালো। না, মহুয়া তো এখানে নেই, তাহলে মেয়েটা কোথায়? অরণ্য গাড়ি থেকে নেমে সকলের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে থাকো, আমি বাড়ির ভেতরে ঘুরে আসছি। হয়তো ও কিছু আনতে ভুলে গেছে, তাই ভেতরে গেছে, আমি দেখছি। এই বলে কাউকে কিছু বলার ফুসরত না দিয়ে অরণ্য বাড়ির ভিতরে চলে যায়। সিঁড়ি ডেঙ্গিয়ে সে তাদের ঘরের দিকে গেল। দরজা বন্ধ। অরণ্য দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে তো মেয়েটা নেই। এবার অরণ্যের কপালে ভাঁজ পড়ল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে অরণ্য কয়েকবার ডাক দিল, মহুয়া, মহুয়া, তুমি কি ভেতরে আছো? কোনো শব্দ এলো না ভেতর থেকে। অরণ্য দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখতে পায় সেখানেও মহুয়া নেই। হঠাৎ বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। দ্রুত রুম থেকে বেরিয়ে পুরো বাড়ির ভেতরটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো অরণ্য। কোথাও মহুয়া নেই। কোথায় গেল মেয়েটা? কিছু হয়ে যায়নি তো ওর? ওসব আজে বাজে প্রশ্ন মাথায় হানা দিতে শুরু করলো। অরণ্য দ্রুত বাড়ির বাইরে গেল। সবাই তাকে একা দেখে অবাক হলো ঈষৎ। মৌসুমী বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, মেহু কোথায়? ও নেই আম্মু। চমকে উঠল সকলে। মৌসুমী বেগম বিব্রতকর কণ্ঠে আওড়ালেন, নেই মানে? অরণ্য অস্থির বিচলিত কণ্ঠে বলল, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ও কোথাও নেই। তা কি করে হয়? তাহলে ও যাবেটা কোথায়? নাসিরউদ্দিন চৌধুরী কথাটা বলে ছেলের দিকে তাকালেন। অরণ্যকে দেখে মনে হচ্ছে সে বেশ ভয় পেয়ে আছে। তার বুকের ভেতরটা অজানা ভয়ে ধরফর করছে। মেয়েটার কিছু হলে তখন তার কি হবে? মহুয়া তো এখানে তেমন কিছুই চেনে না, তাহলে গেলটা কোথায়? অরণ্য চেঁচিয়ে উঠল সকলের উপর। ওকে লাস্ট কে দেখেছিল? সবাই খানিকটা কেঁপে উঠল। লাবণ্য সামনে এগিয়ে এসে বলল, ও তো আমার সাথে কথা শেষ করে তোর ঘরের দিকে যাচ্ছিল, তারপর তো আমরা সকলে নিচে চলে এলাম। অরণ্য আর কিছু বলার পূর্বেই নাসিরউদ্দিন চৌধুরী ছেলেকে থামিয়ে দিলেন। নিজেকে শান্ত রেখে বললেন, আশেপাশে ওকে খুঁজে দেখো, আর মৌসুমি তুমিও ওর ফোনে কল করো। নাসিরউদ্দিন চৌধুরীর কথায় সায় দিয়ে মৌসুমী বেগম মহুয়ার ফোনে কয়েকবার কল দিলেন, কিন্তু ওপাশ থেকে কেউ কল রিসিভ করলেন না। এটা দেখে সবাই আরও চিন্তিত হয়ে পড়ল। মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? সবাই ওকে খোঁজার কাজে লেগে পড়ল। এদিকে এসবের মাঝে একজন একদম শান্ত ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে ভাজা মাছটা পর্যন্ত উল্টে খেতে পারে না। একদম শান্ত ভঙ্গিতে গাড়িতে বসে রইল সে। ডান হাতে থাকা ব্রেসলেট খানার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে আনল। খটখট শব্দ শ্রবণেন্দ্রিয় হতে তীব্র যন্ত্রণায় মহুয়া নিজের চোখ জোড়া আস্তে আস্তে মেলল। চারপাশে কেমন ঝাপসা লাগছে সামনে। কয়েকবার চোখের পলক ফেলতেই সবকিছু স্পষ্ট হলো চোখের সামনে। একটা গোমট অন্ধকারে নিমজ্জিত অজানা পরিবেশ। আরও ভালোভাবে তাকাতেই বুঝতে পারলো এটা একটা টিনের ঘর। টিনের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রর ভেদ করে ঈষৎ আলো ঘরটিতে প্রবেশ করছে। তরুণীর ছোট্ট হৃদয় ভয়েরা হানা দিতে শুরু করলো। এ কথায় এলো সে।
মাথাটা কয়েকবার ঝাঁকি দিতে মনে পড়ল অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত। সে তার আর অরণ্যের ঘরে প্রবেশ করতেই খাটে একখানা চিরকুট দেখতে পেয়েছিল। কৌতূহল নিয়ে চিরকুটখান খুলে দেখে সেখানে লেখা অরণ্য তাকে বাড়ির বাগানে ডাকছে। বিষয়টা বেশ অবাক লাগলেও বেশি কিছু না ভেবেই সে বাগানে চলে যায়। সেখানে গিয়ে মহুয়া কাউকে দেখতে পায় না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করার পূর্বে কেউ পেছন থেকে তার মুখে একখান রুমাল চেপে ধরল। অতঃপর কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলল। তারপর আর কিছু মনে নেই তার। মহুয়া যখন এসব ভাবতে ব্যস্ত তখনই টিনের ঘরের কাঠের দরজাখানা খটখট শব্দে খুলে গেল। মহুয়া চোখ তুলে সেদিকে তাকালো। হঠাৎই এক রাশ প্রখর আলোর রশ্মি চোখের সামনে পড়তে বুকের উপর হাত দিল মেয়েটা। চোখ জোড়া বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর পুনরায় পিটপিট করে নিজের চোখ জোড়া খুলল। সামনের দিকে তাকাতেই চমকে উঠল মেয়েটা। গ্রামে আসার পর তাকে লাবণ্য, রুহানি আর দিঘিকে যে ছেলেটা উত্তপ্ত করছিল, এটা তো সেই ছেলেটা, রাসেল। ছেলেটাকে দেখেই মহুয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। তবে কি এই ছেলেটাই ওকে এখানে নিয়ে এসেছে? কেমন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, আর ঠোঁটের কোণে কি বিদঘুটে বিশ্রী হাসি। মহুয়ার দম বন্ধ হয়ে আসছে। ছেলেটা এক পা করে ওর দিকে এগিয়ে আসতে আসতে পৈশাচিক গলায় বলল, এবার তোকে কে বাঁচাবে? ওই দিন তোর জন্য তোমার জামাইয়ের হাতে আমার কি মারটাই না খেতে হয়েছে। আজ এর সব শোধ আমি তুলব শালি। এই বলে মহুয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে সে মহুয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। মহুয়া একটা গলাফাটা চিৎকার দিয়ে ছেলেটা তাকে স্পর্শ করার পূর্বেই ওই স্থান থেকে সরে গেল। তা দেখে ক্ষুব্ধ হলো রাসেল। ঠোঁটে বিশ্রী হাসি বজায় রেখে বলল, যতই সরে যাস না কেন, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মহুয়া আশেপাশে তাকাতেই দেখতে পেল তার থেকে এক হাত দূরে একটা ছোট সাইজের ছুরি পড়ে আছে। রাসেল তার উপর পুনরায় ঝাঁপিয়ে পড়ার পূর্বেই মহুয়া ওই ছুরিখান দিয়ে ধপ করে আঘাত করলো রাসেলের বাহুতে। আকস্মিক আক্রমণে সামলাতে না পেরে রাসেল ছিটকে পড়ল মাটিতে বিছিয়ে রাখা খড়ের উপর। উত্তপ্ত দৃষ্টিতে তাকালো মহুয়ার দিকে। মহুয়া ছুরিটা হাতে নিয়ে দাঁড়ালো আর দৃঢ় গলায় বলল, আর এক পা বাড়িয়ে আমায় ছোঁয়ার চেষ্টা করে দেখ, প্রাণে মেরে ফেলবো তোকে আমি। আমি একা আছি এর মানে এই না যে আমি দুর্বল। মহুয়ার সতর্কবাণী শুনে রাসেল কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। বিশ্রী ভঙ্গিতে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে ক্ষুধার্ত জানোয়ারের ন্যায় বলল, এত তেজ? কোনো লাভ এত তেজ দেখিয়ে? আজ তো আমি তোর সর্বনাশ করেই ছাড়বো। তোর এই মুখ তুই আর কাউকে দেখাতে পারবি না। এই বলে রাসেল উঠে দাঁড়ালো। ক্ষুধার্ত হিংস্র পশুর মতো মহুয়ার দিকে এগিয়ে আসতে শুরু করলো। মহুয়া চলার শক্তি পাচ্ছে না। তার হাত পা কাঁপছে। চোখের সামনে অতীতের এমনই কিছু জঘন্যতম ঘটনা ঝরঝর করে ভেসে উঠছে। আর কিছু ভাবার পূর্বেই রাসেল আচমকা মহুয়ার ডান হাতের ব্লাউজের অংশখানা টান দিয়ে ছিঁড়ে ফেলল। স্পষ্ট হলো তরুণীর কৃষ্ণবর্ণের কোমল বাহু, যাতে রাসেলের নখের আঁচড় লেগে রক্তাক্ত হয়ে উঠল। মহুয়া আঁতকে উঠল। যখন রাসেল তার হাত মহুয়ার শাড়ির আঁচলের দিকে বাড়াতে যাবে তখনই মহুয়া নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাসেলকে তার থেকে কয়েক হাত দূরে সরিয়ে দিল। নিজের হাতের সাথে ছুরিটা এক ঝটকায় ছুঁড়ে মারল রাসেলের দিকে, যা গিয়ে সরাসরি রাসেলের কাঁধের আঘাত করল। তীব্র যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল সে। তাজা রক্ত গলগল করে ঝরতে শুরু করলো তার কাঁধ থেকে। ক্রোধান্বিত দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কুত্তার বাচ্চা, আজকে তোরে আমি মাইরা ফেলবো। কথাটা বলে রাসেল কিঞ্চিত দুর্বল গতিতে মহুয়ার দিকে অগ্রসর হলো। তা দেখে মহুয়া নিজের শরীরের সকল শক্তি সঞ্চয় করে দৌড়ে বেরিয়ে গেল ওই টিনের ঘর থেকে। তার পেছন পেছন রাসেলও বেরিয়ে এলো। মহুয়া আশপাশ না তাকিয়ে প্রাণপণে দু চোখ যেখানে যায় সেখানেই দৌড়াচ্ছে। তার পেছন পেছন একটা কাঠের ভাঙা অংশ নিয়ে রাসেলও দৌড়ে আসছে দুর্বল গতিতে। জায়গাটা অনেকটা শুনশান হওয়ায় এদিকে লোক সমাগম নেই বললেই চলে। তবে মহুয়া যতই সামনে এগোচ্ছে তার মনে হচ্ছে রাস্তাটা চৌধুরী নিবাসের দিকেই যাচ্ছে। মনের সকল বল নিয়ে তরুণী ছুটে চলছে সে পানে।
অন্যদিকে মহুয়াকে খুঁজে না পেয়ে অরণ্য, আরিস আর জিহানও বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। এদিকে সেদিকে খুঁজতে শুরু করেছে। বাড়ির পেছনের দিক বেশ অনেক দূর আসার পর আচম্বিত জিহান দূর থেকে নারীর ঝলক দেখতে পেয়ে থমকে যায়। অরণ্য আর আরিসকে সেদিকে তাকাতে বললে ওরাও সেদিকে তাকায়। সেদিকে তাকাতেই নারীটিকে চিনতে অরণ্যের খুব একটা অসুবিধা হয় না। মনের মাঝে চলতে থাকা উথাল পাথাল ঝড় কিছুটা থেমে গেল। অরণ্যও সেদিকে ছুটে গেল। সামনে থেকে অরণ্যকে আসতে দেখে মহুয়া যেন আশার আলো খুঁজে পেল। নিজের ছুটার গতি আরো বাড়িয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই অরণ্যকে সামনে থেকে আসতে দেখে তরুণী যেন নিজের মনের বল ফিরে পেল। নিজের ছুটার গতি আরো দ্বিগুণ করে দিল সে। তার শাড়ির আঁচল অযত্নে ধুলি মিশ্রিত মাটির রাস্তার সঙ্গে মিশে যাচ্ছে। অন্য দিক থেকে অরণ্য, আরিস আর জিহানও ওর দিকে অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে। তাদের মধ্যকার দূরত্ব আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা কাঠের ভাঙা অংশ এসে তড়িৎ বেগে বাড়ি খেল মহুয়ার মস্তিষ্কের পেছনের অংশে। মহুয়া থমকে গেল। চলার গতি পুরোপুরি থেমে গিয়ে সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল রাস্তায়। ঘটনার আকস্মিকতায় কিংকর্ত বিমুখ হয়ে গেল অরণ্য, আরিস আর জিহান। বিমূঢ় চিত্তে পড়ে যেতে দেখল তরুণীর কোমল তনু। মুহূর্তের মধ্যেই অরণ্যের মস্তিষ্ক আলোড়ন সৃষ্টি করল। অরণ্য উচ্চ শব্দে চিৎকার দিয়ে উঠল। মহুয়া, দ্রুত গতিতে ছুটে গেল মেয়েটার নিকট। এদিকে রাসেল বেশ দূরত্বেই দাঁড়িয়েছিল। পালানোর চেষ্টা করবে তার আগেই আরিস আর জিহান তাকে খপ করে ধরে ফেলল। অরণ্য মহুয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। মেয়েটা ঝাপসা দৃষ্টিতে তাকালো অরণ্যের পানে। অরণ্যের অববয় সে স্পষ্ট দেখতে পারছে না। চোখের সামনে সব কেমন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। মাথাটা তীব্র ব্যথায় টনটন করছে। হাত পা পুরোপুরি অবশ হয়ে আসছে। অরণ্য মেয়েটাকে টেনে আলতো করে ওর মাথাটা নিজের কোলে রাখল। তার দৃষ্টি পড়ল মহুয়ার বাহুর দিকে। ব্লাউজের অংশ ছেঁড়া, কৃষ্ণ বর্ণের কোমল বাহুতে কেমন রক্ত জমাট বেঁধেছে। অরণ্যের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গলা কেমন শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে নিজের পরনের কালো রঙের শার্টখান খুলে তরুণীর কোমল তনুতে মুড়িয়ে দিল। মেয়েটাকে কোলে তুলে নিল। মহুয়া অরণ্যের শার্ট খামছে ধরতে চাইল, কিন্তু শক্তি কুলালো না। আস্তে আস্তে অচেতন হয়ে পড়ল অরণ্যের কোলে। অরণ্য উঠে দ্রুত পায়ে হাঁটা ধরল। মহুয়ার অবচেতন মুখের পানে চেয়ে আর্ত কণ্ঠে মেয়েটাকে ডাকতে শুরু করল। এই মহুয়া, মহুয়া, এই মহুয়া, চোখ করো না প্লিজ। খুব কষ্ট হচ্ছে তাই না? আর একটু সহ্য করো না। তোর কিচ্ছু হবে না, দেখো আমি আছি তো তোমার সাথে। এই বউ, তাকে আমার দিকে। কিন্তু তরুণীর তরফ থেকে কোনো সাড়া শব্দ এলো না। অরণ্য দ্রুত গতিতে বাড়ির দিকে অগ্রসর হলো। গ্রামের হাসপাতাল এখান থেকে বেশ দূরে, তাই অরণ্য আর সেদিকে পা বাড়ালো না। অরণ্যের পিছু পিছু জিহান আর আরিস রাসেলকে ধরে নিয়ে এগিয়ে আসছে। আজকে এই রাসেলকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। চৌধুরী নিবাসের উঠোনে এসে অরণ্য থামল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কালো প্যান্ট ধুলো মাটি লেপ্টে আছে। অরণ্যের সেদিকে কোনো খেয়াল নেই। তার সমস্ত ধ্যান এই মুহূর্তে তার অচেতন শ্যাম বর্ণের কাজল কন্যার পানে। কয়েকটা ভারী নিঃশ্বাস ছেড়ে অরণ্য বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির সকলেই চিন্তিত মুখ নিয়ে বসার ঘরে বসে আছে। কেউ কেউ আবার পায়চারি করছে। অচেতন মহুয়াকে কোলে নিয়ে অরণ্যকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে সকলের প্রাণে যেন ধড়ফড় করে উঠল। বিস্মিত চাহনিতে তাকিয়ে আছে তাদের পানে। অরণ্য কারো দিকে পাত্তা না দিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে অগ্রসর হতে হতে রহমান চৌধুরীর উদ্দেশ্যে নির্লিপ্ত কণ্ঠে আওয়াজ করল। কাকাই, ডাক্তার আঙ্কেলকে দ্রুত আসতে বলো। আর আম্মু, লাবণ্য, তোমরা আমার সঙ্গে এসো। নিজের আদেশ ছেড়েই অরণ্য সিঁড়ি দিয়ে তার ঘরের দিকে অগ্রসর হলো। মৌসুমী বেগম ও লাবণ্য তার পিছু পিছু গেল, আর রহমান চৌধুরী তার বন্ধুকে কল করলেন। এদিকে বসার ঘরে এক কোণে দাঁড়িয়ে থাকা মনালিসার মুখ বিরক্তিতে কুঁচকে গেল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে হনহন করে তার ঘরে চলে যায়। বেলা গড়িয়ে এখন বিকেল। বাতাসের সঙ্গে মিশে আছে দীর্ঘশ্বাস আর বিষণ্ণতা। গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করছে। আবার তো কেউ নীলচে দিগন্তের ডানা ঝাপটে উড়াল দিচ্ছে। গ্রামের বিশাল মাঠে ছেলেমেয়েরা খেলাধুলায় মেতে আছে।
তাদের হইহুল্লোড় ছড়িয়ে গ্রামের মেঠো পথে এসে থেমেছে চৌধুরী নিবাসের সামনে। বাড়িটি একদম শান্ত পরিবেশ অবস্থিত, আর আজ যেন বাড়িটিকে আরও শান্ত লাগছে। মৌসুমী বেগম আর লাবণ্য মিলে মহুয়ার পোশাক পরিবর্তন করে দেওয়ার পর ডাক্তার এসে মহুয়াকে চেক আপ করে দেখে দুপুরে। মহুয়ার তেমন গুরুতরভাবে আঘাত লাগেনি। অতিরিক্ত ভয় আর দুর্বলতার কারণে মেয়েটা নিজের জ্ঞান হারিয়েছে। কাঠের অংশটি পাতলা হওয়ায় এই যাত্রায় মেয়েটার মাথা ফাটা থেকে বেঁচে গেছে। তবে জোরে বাড়ি খাওয়ায় ভীষণ ব্যথা হতে পারে, তার জন্য ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়ে গেছে। মেয়েটার শরীর দুর্বল, তাই কয়েকদিন রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার পরামর্শ অনুযায়ী নাসিরউদ্দিন চৌধুরী চট্টগ্রাম ফিরে যাওয়ার তারিখে 2 দিন পিছিয়েছেন। এতে মোনালিসা নাখোশ হলেও তার বহিঃপ্রকাশ করল না। সারা দিন গিয়ে একটু আগে মহুয়ার জ্ঞান ফিরেছে। মেয়েটা ভয়ে চেঁচিয়ে উঠল। মৌসুমী বেগম আর অরণ্য মিলে কোনো রকম সামলে আবার ঘুম পাড়িয়েছে ওকে। রহমান চৌধুরী রাসেলকে থানায় পাঠানোর কথা বলেছিলেন। তখন অরণ্য বলল তার রাসেলের সঙ্গে কিছু বোঝাপড়া বাকি আছে, তারপর না হয় রাসেলকে জেলে পাঠাবে। রহমান চৌধুরীও আর এতে আপত্তি পোষণ করলেন না। লিসা নিজের ঘরে ছিল, এমন সময় দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দে সে সেদিকে তাকালো আর দেখলো সেখানে মৌসুমী বেগম দাঁড়িয়ে আছে, মুখের ভাষা শক্ত। এই সময় তার ঘরে মৌসুমী বেগমের আগমনের কারণটা বুঝতে পারল না লিসা, তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো লিসা আর মুখে হাসি টেনে বলল, আন্টি কিছু বলবে? মৌসুমী বেগম কিছু না বলে ওর সামনে এসে দাঁড়ালো আর কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঠাসিয়ে একটা চর বসিয়ে দিল লিসার ডান গালে। বিমুট চিত্তে মৌসুমী বেগমের দিকে তাকালো লিসা। থাপ্পড়টি এত জোরে ছিল যে তার গাল ব্যথা করছে। সে ব্যথিত কণ্ঠে বলল, আমায় মারলে কেন আন্টি? ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেই তোমার গালে, অসভ্য মেয়ে। কিন্তু ভদ্রতার খাতিরে তার করলাম না। বিক্ষুব্ধ গলায় আওয়াজ শুনল মৌসুমী বেগম। তাতে কেঁপে উঠল লিসা। 2 কদম দূরে সরে গেল লিসা। মৌসুমী বেগম ভীষণ রেগে আছে। রাগে যেন তার অক্ষিপট থেকে আগ্নেয় লাভা বের হচ্ছে। লিসা বিভ্রান্ত স্বরে বলে, এভাবে বলছো কেন? কি করেছি আমি? কি করেছো? তোমার সাহস কি করে হলো রাসেলের মাধ্যমে মেহুর ক্ষতি করার? আন্টি তুমি ভুল। একদম চুপ। আমি 2 বছরের বাচ্চা নই মোনালিসা। তোমার হাবভাব প্রথম থেকেই লক্ষ্য করছি। আর আজ সকালে যখন মেহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তোমার মুখের হাসি আমার দৃষ্টিগোচর হয়নি। কান খুলে শোনো, আমার ছেলে আর মেহুর মাঝে আসার চেষ্টা করা বন্ধ করে দাও, না হলে তোমার এই ভালো মানুষের মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমি মৌসুমী চৌধুরী। তোমাকে সোজা করতে 2 দিনের বেশি সময় লাগবে না আমার। মৌসুমী বেগম কড়া কণ্ঠে বলল কথাগুলো। তার কথায় লিসা কিঞ্চিত ভয় পেল, তবে সে পিছু হাঁটার বিয়ে নয়, তাই নিজেকে শান্ত রেখে বলল, আমি দুঃখিত আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। লিসার এত সহজে ক্ষমা চাওয়াটা মৌসুমী বেগমের হজম হলো না। তবে তিনি এই নিয়ে কোনো কথাও বললেন না। সন্তুষ্ট ভঙ্গিতে প্রস্থান করলেন। তাকে যেতে দেখেই মোনালিসা একটা স্বস্তির শ্বাস ছাড়ল আর মনে মনে বলল, শাহরিয়ার আমার, শুধুই আমার। ওকে যদি আমি না পাই তাহলে ওই মহুয়ারও হতে দেব না। মৌসুমী বেগম লিসার ঘর থেকে বেরিয়ে লাবণ্যর ঘরে গেলেন। মাকে নিজের ঘরে আসতে দেখে লাবণ্য বিচলিত কণ্ঠে আওড়ালো, আমু, মেহু ঠিক আছে? ঘুম থেকে উঠেছে? না। তাহলে তুমি এই সময় আমার ঘরে? তোকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। মৌসুমী বেগমের কথায় লাবণ্য অবাক হয়ে তার দিকে তাকালো। কি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে? লাবণ্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি কাজ আমু? মোনালিসার উপর নজর রাখতে হবে। এই মেয়ের জন্য আজ আমাদের মেহুর কত বড় ক্ষতি হতে যাচ্ছিল, ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। আর ওই মোনালিসার কিনা এই নিয়ে কোনো অনুতাপ বোধ নেই। মায়ের কথার অর্থ বুঝতে পারল না লাবণ্য, তাই আবারও বলল, আমি বুঝতে পারছি না, একটু খুলে বলো। মানে রাসেলকে মোনালিসাই সাহায্য করেছে, যাতে রাসেল মেহুর সর্বনাশ করতে পারে।
লাবণ্য হতবুদ্ধ হলো। মোনালিসার প্রতি তার বিরক্তিটা এবার যেন ঘৃণাতে রূপ নিল। একটা মেয়ে কতটা নিচে নামতে পারলে আরেকটা মেয়ের এমন সর্বনাশ করার কথা ভাবতে পারে। লাবণ্য নিজের মাথা ঝাঁকুনি দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, আর দাঁতে দাঁত চেপে পড়ল। তুমি চিন্তা করো না আম্মু, ওই ডাইনির ওপর আমি সর্বক্ষণ নজর রাখবো। মিহুর ধারে কাছেও ওকে ঘেঁষতে দেব না। মেয়েটার কথায় কিঞ্চিত আশ্বস্ত হলেন মৌসুমী বেগম। একটা লম্বা শ্বাস ছেড়ে বললেন, একবার শুধু সাহারিয়ার আর মেহুর সম্পর্কটা শক্তপোক্ত হতে দে, তারপর ওই মোনালিসার একটা ব্যবস্থা করব। গধূলির ক্ষীণ আলো নিভে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে স্নিগ্ধ অন্ধকার। দূরে বাঁশবাগানের বাতাসে মৃদু শো শো শব্দ, আর মাঝে মধ্যে ঝিঝি পোকার একঘেয়ে গুনগুন শব্দ বৃদ্ধি পাচ্ছে। রাত যতই গভীর হচ্ছে ততই আকাশ যেন তার নক্ষত্র মেলার ঐশ্বর্য দীপ্তমান হয়ে উঠছে। অসংখ্য জ্যোতিময় তারা আকাশে ঝলমল করছে, যেন অসীম শূন্যতার ছড়ানো রূপময় রেণু। চাঁদের রূপলি কিরণ নিস্তব্ধ গ্রাম্য পথকে আলোকিত করে তুলছে, গাছের ছায়াগুলোকে করে তুলছে রহস্যময় ও কিছুটা গুড। পুকুর পাড়ে বসলে শোনা যায় জলের মৃদু কলকলে ধ্বনি, যা রাতের নিস্তব্ধতায় হয়ে উঠেছে আরও সুরেলা। গ্রামের রাতের এই নিরিবিলি প্রশান্তি মানুষকে আন্তমগ্ন করে তুলছে। দিনের কর্মব্যস্ততায় ক্লান্তি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। চৌধুরী নিবাসের সকলেই দিনের ক্লান্তি দূর করতে কিছুক্ষণ আগেই রাতের খাওয়া দাওয়া সমাপ্তি ঘটিয়ে ঘুমাতে চলে গেছে। মৌসুমী বেগম, লাবণ্য, রুহানি, জুলেখা আর ফরিদা বেগম বেশ কয়েকবার এসে দেখে গেছে মহুয়াকে। মেয়েটার মুখখানি শুকিয়ে চুপসে গেছে। কালো বর্ণের আদলে থাকা উজ্জ্বলতা কেমন নেতিয়ে পড়েছে। চোখের নিচে তাকালে তাতে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যায়। সবাই মেয়েটাকে সান্ত্বনা দিয়ে গেছে, এছাড়া তো আর কিছুই করার নেই। অরণ্য ফ্রেশ হয়ে সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে, তখন দেখতে পেল মহুয়া পানির গ্লাসে পানি ঢালার চেষ্টা করছে, কিন্তু তার হাতে জোড়া তীব্রভাবে কাঁপছে। তা দেখে অরণ্য তার হাতের টাওয়ালটা সোফাতে ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মহুয়ার নিকট এগিয়ে গেল আর নিজে গ্লাসে পানি ঢেলে দিল। মহুয়া আস্তে আস্তে পানি খেয়ে গ্লাসটা পূর্বের স্থানে রাখলো। অরণ্য মোলায়েম স্বরে শুধালো, এখন কেমন লাগছে? ভালো, তবে মাথা। কথাটা শেষ করার পূর্বেই অরণ্য ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে উদ্ঘৃণ্য গলায় জিজ্ঞেস করলো, মাথায় খুব ব্যথা করছে? তরুণী মাথা দুলালো ঈষৎ। অরণ্য ফোঁস করে শ্বাস ছেড়ে তার পাশে গিয়ে ধীরে শুয়ে পড়ল। কোনো প্রকার কথা বা সতর্ক ছাড়াই মহুয়ার মাথাটা এনে রাখলো নিজের বক্ষস্থলে। আলতো করে যত্ন সহকারে হাত বুলিয়ে দিতে দিতে তার প্রশান্ত কণ্ঠ ভেসে এলো তরুণীর কর্ণকটে, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় হাত ভরিয়ে দিচ্ছি। তরুণী বিষণ্ণভাবে বিমুগ্ধ হলো, তবে মাথা ব্যথায় টনটন করছে, তাই আর কোনো কথা না বলে নিজের নিরাপদ স্থানে মাথা রেখে চক্ষুদ্বয় বন্ধ করে একটা শ্বাস ছাড়ল। বেশ অনেকক্ষণ যাবৎ দুজনের মাঝে নীরবতা বিরাজ করল। অতঃপর মহুয়া মিহি কণ্ঠে জিজ্ঞেস করল, আজ যদি ওই রাসেল সত্যিই আমার কোনো ক্ষতি করে দিত? কথাটা শ্রবণেন্দ্রে হতেই অরণ্য শক্ত করে নিজের বাহুদ্বয় পেঁচিয়ে ধরল মহুয়ার তনুতে, নিজের বুকের সাথে মিশিয়ে ধরল মেয়েটাকে। খারাপ কিছুর কথা মাথায় আনতেই অরণ্যের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শক্ত করে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল সে, আর বলল, কিচ্ছু হতো না। পবিত্র পুষ্পকে কখনো অপবিত্র করা যায় না, আর তুমি হলে সেই পবিত্র পুষ্প মহুয়া, যার আপাত মস্তক সবচেয়ে পবিত্রতে মরানো। তাই তো ওই জানোয়ারটা তোমার কোনো ক্ষতি করতে পারেনি। এই বলে বিয়ের পর এই প্রথম অরণ্য নিজের অধর স্পর্শ করলো তরুণীর ললাটে। চমকে উঠল মহুয়া। এটা কি ঘটলো? অরণ্য তার কপালে চুমু খেলো? মহুয়া নিজের মাথা তুলে অরণ্যের দিকে তাকালো, দেখলো অরণ্য এখনো নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। এ যেন মহুয়ার কৌতূহলী চাহনি থেকে পালিয়ে বাঁচার প্রয়াস। মহুয়া একটা মৃদু শ্বাস ছেড়ে পুনরায় নিজের মাথা রাখলো অরণ্যের বক্ষস্থলে, আর একদম নিম্ন উদ্দোলিত কণ্ঠে বলল, আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হবে? প্রশ্নটি নিস্তেজ ঘরে যেন উচ্চ শব্দে প্রত্যনি হলো। মহুয়া ভাবল সে হয়তো তার প্রশ্নের উত্তরটি পাবে না।
এই ভেবেই নিজের চোখ জোড়া বন্ধ করে নিল সে। ঠিক সেই মুহূর্তেই ভেসে এলো অরণ্যের আবিষ্ট কণ্ঠস্বর। হয়তো না। তারপরই তার বলিষ্ঠ হাত জোড়া তরুণীকে নিজের বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল। বিস্তীর্ণ অন্তরিক্ষে বিরাট চন্দ্রিমার দীপ্তি উপসে পড়ছে চৌধুরী নিবাসের ছাদে। সেখানে খোলা চুলে দাঁড়িয়ে আছে মায়াবিনী, যার মায়ায় আটকে পড়েছে চৌধুরী বাড়ির ছোট পুত্রের পরিপক্ক হৃদয়। মেয়েটা এক দৃষ্টিতে চেয়ে আছে আকাশ পানে, ভাবছে তার জীবনের অদ্ভুত সমীকরণ নিয়ে। আজ সে বিবাহিত, তার স্বামী আছে, অথচ এই সত্য কেউ জানে না। জানে না তার সবচেয়ে প্রিয় মানুষ তার জন্মদাত্রী মা। ক্ষীণ হাসল মেয়েটা, যেন অন্তরের বিষণ্ণতাকে নিজের হাসি দ্বারা উড়িয়ে দিল। তখনই সে অনুভব করলো তার পাশে কোনো পুরুষের উপস্থিতি। নাসারন্ধ্রে ভেসে এলো পারফিউমের প্রগাঢ় সুঘ্রাণ। বুঝতে বাকি রইল না পুরুষটিকে। না, তাকিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করল, ঘুমাও নিচে? আসছে না। স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল জিহান। রুহানির চেয়ে ঈষৎ দূরত্বে অবস্থান করছে সে, তবে দৃষ্টি আটকে আছে তার ব্যক্তিগত নারীর মুখশ্রীর মুখে। তার দৃষ্টি রুহানির অনুভব করতে পারছে, কিন্তু এই দৃষ্টিতে দৃষ্টি রাখার ক্ষমতা যুবতীর নেই। তাই নিজের দৃষ্টি আকাশ পানে স্থির রাখল। শুনশান নিরবিচ্ছিন্ন ছাদে দুজনের শ্বাস প্রশ্বাস তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে। জিহান আচানক হ্যাঁচকা টান দিল রুহানিকে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমুখ হয়ে তরুণী হুমড়ি খেয়ে পড়ল জিহানের শক্ত বক্ষে। ভয়ে খামচে ধরল জিহানের টি শার্টের অংশ। পিটপিট করে তাকালো মেয়েটির মুখ পানে, আর বিমূঢ় কণ্ঠে আওয়াজ করল, কি করলে এটা? নিজের বউকে কাছে টেনে আনলাম। কেউ দেখে ফেলে সমস্যা হবে। সবাই এখন ঘুমে বিভোর, আর দেখলেও সমস্যা কিসের? তুই আমার বিয়ে করা বউ। এত খাটতারা কেন তুমি? খানদানি স্বভাব। যত সব ঠং। রুহানির কথায় হু হু করে হেসে উঠল জিহান। তা দেখে বিরক্ত হলো মেয়েটা। এমন হাসার কি আছে? জিহান আচমকাই ওর কপালে একটা চুমু এঁকে দিল। তাতে মেয়েটা যেন নিজ স্থানে জমে গেল বরফের ন্যায়। ওকে স্থবিত হয়ে যেতে দেখে জিহান ওর থুতনিতে আঙ্গুল রেখে ওর মুখ উপরের দিকে তুলল। মুহূর্তের মধ্যেই চোখাচোখি হলো দুজনার। এই প্রথমবারের মতো রুহানি এত গভীরভাবে তাকালো জিহানের অক্ষিপটে। মেয়েটা স্পষ্ট দেখতে পারল তার জন্য জিহানের চোখে অগাধ ভালোবাসা। হৃদয় মাঝে কেমন ঝড় উঠল। সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের ন্যায় স্রোত প্রবাহিত হতে শুরু করলো তার হৃদয়ে। অকথিত অনুভূতিরা ডানা ঝাপটা দিয়ে বেরিয়ে আসতে চাইল ভূপৃষ্ঠে। জিহান ওর চোখে চোখ রেখেই মোলায়েম স্বরে বলল, খুব শীঘ্রই সবাই জানবো আমাদের বিয়ের কথা। তারপর আর এমনভাবে লুকিয়ে তোর সঙ্গে দেখা করতে হবে না। রুহানি অবচেতন কণ্ঠে আওয়াজ করল, যদি কেউ আমাদের এই বিয়েটা মেনে না নেয়? জিহান রুহানির কোমল তনুতে নিজের হাতের বাঁধন আরো শক্ত করলো আর দৃঢ় গলায় বলল, অবশ্যই মেনে নিবে, তুই এত অহেতুক চিন্তা করিস না। রুহানি আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের মাথা রাখলো জিহানের বক্ষস্থলে। আনমনা দৃষ্টিতে চেয়ে রইল ওই অসীম অন্তরিক্ষের পানে। সকাল থেকেই অরণ্যের দেখা পায়নি মহুয়া। ঘুম থেকে ওঠার পর বিছানায় অরণ্য ছিল না, আবার ব্রেকফাস্ট করার সময়ও আসেনি। মনটা কেমন আনচান আনচান করছে। কোথায় গেল লোকটা? এদিকে মহুয়ার মাথা ব্যথাটাও কিছুটা কমেছে। গতকালের তুলনায় আজ বেশ ভালোই লাগছে। ভয় অনেকটা কমে গেছে। একা একা বারান্দায় দাঁড়িয়ে ও আনমনে কি যেন ভাবছিল। হঠাৎই কারো হাত নিজের কাঁধে অনুভব হতেই ওর ভাবনার সমাপ্তি ঘটল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল লাবণ্য। লাবণ্যকে দেখে মহুয়া একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর তাকে জিজ্ঞেস করল, তোর ভাইয়া কোথায় রে? বড় ভাইয়া? মহুয়া হ্যাঁ সূচক নিজের মাথা দোলালো। লাবণ্য হাতে থাকা পেয়ারায় একটা কামড় দিয়ে বলল, ও তো বড় মায়ের কবর দেখতে গেছে। আজ? ঈষৎ অবাক হলো মহুয়া। লাবণ্য স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, আমাকে বলে গেছে। তুই তো ঘুমোচ্ছিলি, তাই তোকে ডাকিনি। ও। নীরব হয়ে গেল তরুণী। কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর বলে উঠল, আমায় নিয়ে যাবি? তুই চাইলে নিয়ে যাব। তাহলে চল। তারপর মহুয়া মাথায় কাপড় টেনে লাবণ্যের সঙ্গে হাঁটা ধরল। পথে মৌসুমী বেগমের সঙ্গে দেখা হলো।
তিনি তাদেরকে সাবধানে যেতে বললেন আর লাবণ্যকে মহুয়ার দিকে খেয়াল রাখতে বললেন। ওরা বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পূর্ব দিকে অগ্রসর হলো। সেখানে তাদের পারিবারিক কবরস্থান। অনেকক্ষণ হাঁটার পর তারা কবরস্থানের কাছে এসে পৌঁছালো। সামনে তাকাতেই দেখতে পেল অরণ্য দক্ষিণের কবরটির সামনে দাঁড়িয়ে আছে, যেটা মূলত সাথী বেগমের কবর। অরণ্যের কাঁধ কাঁপছে, হয়তো কাঁদছে। অবাক হওয়ার কিছু নেই, তবুও মহুয়া কিঞ্চিত অবাক হলো। লোকটা সবসময় গম্ভীর মুখ করে থাকে, পারতে হাসেও না, অথচ আজ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। মহুয়ার সামনে এগোনোর জন্য পা বাড়ালো, পরক্ষণেই আবার পিছিয়ে গেল। না, অরণ্যকে এখন বিরক্ত না করাই ভালো। তাই মহুয়া লাবণ্যকে পাঠিয়ে দিল বাড়িতে, আর নিজে অরণ্যের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলো। বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর অরণ্য পেছনে ফিরল। মহুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবুদ্ধ হয়ে গেল। মেয়েটা এই অসুস্থ শরীর নিয়ে এখানে কি করে এলো? কপালে ভাঁজ তার। নিজেকে ধাতস্থ করে এগিয়ে এলো মেয়েটার কাছে। মহুয়ার সামনে এসে থামতেই মেয়েটা হুট করে জিজ্ঞেস করে বসল। আপনি ঠিক আছেন? কয়েক দফা অবাক হলো অরণ্য। আপাদমস্তক মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, তারপর ধীরে সুস্থে জবাব প্রেরণ করলো। কেন? আমার আবার কি হবে? আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি কাঁদছিলেন। মহুয়ার কথাটা স্পষ্ট শুনতে পেল অরণ্য, তবে কোনো উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ল। কখন এসছো তুমি? আর তোমাকে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে কে বের হতে দিয়েছে? একসাথে দুটো প্রশ্ন শুনে তরুণী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, একটু আগে এসেছি। আমি মামুনির কাছ থেকে অনুমতি নিয়ে লাবণ্যর সঙ্গে এসেছি। অরণ্য আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে চেয়ে রইল তরুণীর পানে। অতঃপর কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই আচমকা মহুয়াকে নিজের কোলে তুলে নিল। তরুণীর লজ্জায় আর বিস্মিত হয়ে তাকালো অরণ্যের পানে। কৃষ্ণবর্ণের কোমল গাল জোড়া মুহূর্তেই কৃষ্ণচূড়ার মতো লালচে বর্ণের হয়ে উঠল। মহুয়া অস্পষ্ট সুরে বলল, কি করছেন? কি করছি বলে তোমার মনে হয়? আমায় নামান, আমি হাঁটতে পারবো। তা আমি জানতে চাইনি। একদম শান্ত গলায় কথাটি বলে অরণ্য বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। মহুয়ার যেন লজ্জায় প্রাণ যায় যায় অবস্থা। মহুয়া মিহি কণ্ঠে আওয়াজ করল, নামিয়ে দিন না, কেউ দেখলে কি ভাববে বলুন? অরণ্য এবার তাকালো মহুয়ার দিকে। মেয়েটার লজ্জামাখা মুখ দেখে তার অধর কোণে হাসির রেখা ফুটে উঠেছে, তবে তা আড়ালে রেখে মুখের ভাব শক্তভাবে ধরে রেখে সে বলল, কে কি ভাবলো তা দিয়ে তোমার আর আমার কোনো কাজ নেই। যদি তোমার বেশি লজ্জা লাগে তাহলে আমার ঘাড়ে মুখ লোকাতে পারো, আমি মাইন্ড করবো না। অরণ্যের এমন লেশহীন কথায় তরুণীর লজ্জায় প্রকার হলো। তাজ্জব বনে গিয়ে নিজের মাথা নুয়ে ফেলল। গ্রামের মেঠো পথ দিয়ে অরণ্য তার কাজল কন্যাকে কোলে নিয়ে হেঁটে চলছে আপন মনে। পথের দুধারে জমিগুলো থেকে কিছু কৃষক চাষি কিঞ্চিত সংকুচিত দৃষ্টিতে তাকিয়েছে তাদের পানে, তবে অরণ্যের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিশ্চিন্ত মনে তার কাজল কন্যাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর অরণ্য মহুয়াকে নিয়ে বাড়ির সামনে এলো। বাড়ির সামনে আসতে মহুয়া বারবার অরণ্যকে বলল তাকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু অরণ্য তার কোনো কথা শুনল না। সে নিশ্চুপ হয়ে শান্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সেখানে উপস্থিত ছিল লাবণ্য, লিসা, মৌসুমী বেগম আর জলেখা বেগম। অরণ্যের কোলে মহুয়াকে দেখে লিসার মাথায় যেন আগুন ধরে উঠল। অরণ্য সেদিকে খেয়াল করলো না, আস্তে করে মহুয়াকে মৌসুমী বেগমের পাশে বসিয়ে দিল আর মৌসুমী বেগমের দিকে তাকে জিজ্ঞেস করল, আমরা কফি ফিরছি আম্মু। তোর আব্বু বলো 2-3 দিন পর। আমরা কালই ফিরবো। কিন্তু কোনো কিন্তু না, আমি আব্বুর সাথে কথা বলে নেব, তুমি নিয়ে চিন্তা করো না। আচ্ছা, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। এই বলে অরণ্য মৌসুমী বেগমকে কিছু বলার ফুসরুত না দিয়ে উপরে চলে যায়। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, ভারী অস্বস্তিকর নীরবতা। আকাশের চাঁদের আশেপাশে ঘিরে থাকা নক্ষত্র মণ্ডলী চিকচিক করছে। গ্রামের ঝোপঝাপ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়ে ডাক, মাঝে মাঝে কুকুরের হালকা গর্জন। সব মিলিয়ে রাতটা যেন অদ্ভুত এক অনসী সংকেত বহন দিচ্ছে। চৌধুরী নিবাসের পাশে ছোট্ট একটা ঘর আছে, যেখানে মূলত চালের বস্তা রাখা হতো পূর্বে। এখন বর্তমানে তালাবদ্ধ হয়ে খালি পড়ে থাকে। তবে এই মুহূর্তে ঘরের আশপাশটায় কেমন গুমোট হয়ে উঠছে।
বাতাসের স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, পুরনো কাঠের ভেজা গন্ধ আর এক অবশ্য আতঙ্কের আবেশে মিলেমিশে এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। ঘরের খসখসে দেওয়াল, কোথাও কোথাও পলেস্টার উঠে গিয়ে ইটের আস্তরণ উকি দিচ্ছে। সিলিংয়ের সঙ্গে একটা স্ল্যান্ট বাল্ব জ্বলছে, যেটা মাঝে মাঝে দপদপ করে জ্বলছে উঠছে আবার নিভে যাওয়ার মতো কাঁপছে। আলোটা এতটাই দুর্বল যে সব কিছু কেমন আবছা হয়ে আছে। ভেতরের ঘরটা কেমন শ্বাসরুদ্ধকর। এখন ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার রাখা আছে। সেই চেয়ারে বাঁধা রাসেল, তার শরীর শক্ত করে দড়ি দিয়ে পেঁচানো, হাত পা অবশ, মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কপালে ঘাম জমে আছে, চোখ দুটো আতঙ্কে বড় হয়ে আছে। সে যে ভুল মানুষের ক্ষতি করতে চেয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অথচ ইতিমধ্যে খুব দেরি হয়ে গেছে। গতকাল দুপুর থেকে সেই ঘরে বন্দি হয়ে পড়ে আছে। গতকাল দুপুরের পর থেকে তার কপালে একটা দানা পানিও জোটেনি। আজ দুপুর হয়তো চৌধুরী বাড়ির পুরুষগুলোর মনে ঈষৎ দয়া হয়েছিল, তাই তো দুপুরে তাকে ভাত তরকারি দিয়েছে খাওয়ার জন্য। খাওয়া শেষ হতেই পুনরায় তার হাত পা আবারও চেয়ারের সঙ্গে বাঁধা হয়েছে। হঠাৎই ঘরটার দরজাটা ধীরে ধীরে ক্যাসকের শব্দে খুলল। সেই শব্দটা ঘরের নিস্তব্ধতাকে ছিঁড়ে দিয়ে এক ধরনের শীতল শিহরণ ছড়িয়ে দিল। অরণ্য ভেতরে ঢুকলো, তার পিছনে জিহান আর আরিস, তিনজনের পদধ্বনি ভারী। অরণ্যের উপস্থিতি হতে দেখে রাসেল ভয়ের সঙ্গে রাগও হচ্ছে ভীষণ, কিন্তু হাত পা বাঁধা থাকায় কিছু করতে পারছে না। অরণ্য নিষ্প্রহ দৃষ্টিতে তাকালো রাসেলের দিকে। তার দৃষ্টি একদম স্থির। সেই স্থিরতাই রাসেলের মনে ভয়টা আরো বাড়িয়ে দিল। অরণ্যের মুখের অভিব্যক্তি কঠিন, অনড়, ঠোঁট শক্ত করে চেপে রাখা, চোয়াল টনটন, যেন নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অরণ্য ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখ দুটো তীক্ষ্ণ ঠান্ডা। সেই দৃষ্টিতে কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই। জিহান আর আরিস তার দুপাশে দাঁড়িয়ে আছে, তারাও কথা বলছে না, কিন্তু তাদের ভঙ্গিমা স্পষ্ট বোঝা যাচ্ছে তারা কেন এখানে এসেছে আর কি হতে চলছে। ঘরের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর লাগছে। অরণ্য জিহানের দিকে তাকে কিছু একটা ইশারা করতেই জিহান তার হাতে থাকা ক্রিকেট খেলার ব্যাটটা অরণ্যের দিকে এগিয়ে দিল। অরণ্য শক্ত করে ব্যাটের হাতলটা ধরে তা দিয়ে এগিয়ে গেল রাসেলের দিকে। তাকে নিজের দিকে আসতে দেখে রাসেল একটা শুকনো ঢোক গেল। কিছু বলার জন্য নিজের মুখ খুলল, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হলো না। চোখে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ল। অরণ্য রাসেলের একদম সামনে গিয়ে দাঁড়ালো আর গম্ভীর স্বরে বলে উঠল, আমার বউকে কেন তুলে নিয়ে গেছিলে? সেদিনে বদলা নিতে? রাসেল কোনো উত্তর দিতে পারল না। সে বলতে চাইল সে একা এই কাজের সাথে জড়িত নয়, তার সঙ্গে আরও একজন আছে, কিন্তু অরণ্য তাকে কথা বলার জন্য সুযোগই দিল না। হঠাৎ ক্রিকেট খেলার ব্যাটটি দিয়ে অরণ্য রাসেলকে বেধড়ক মারতে শুরু করলো। রাসেল ব্যথায় চিৎকার করতে শুরু করলো, কিন্তু অরণ্যকে থামানোর জন্য জিহান আর আরিস কেউই সামনে এগিয়ে এলো না, এবং তারা নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে এই দৃশ্য চুপচাপ দেখছে। অরণ্য একের পর এক আঘাত করেই যাচ্ছে আর দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলছে, তোর এই হাত আর পাগুলো আজ ভেঙে ফেলবো। যে মেয়েকে আমি স্পর্শ করতে গেলেও আগে অনুমতি নেই, সেই মেয়ের সম্মানহানি করতে চেয়েছিস তুই? ইচ্ছে তো করছে তোকে প্রাণে মেরে ফেলে, কিন্তু তাও করতে পারবো না। বেশ অনেকক্ষণ মারধর করার পর অরণ্য ক্ষান্ত হলো, ব্যাটটি ছুঁড়ে ফেলে দিল। তার কপাল বেয়ে ঝরঝর করে ঘামের বিন্দু ঝরে পড়ছে। এদিকে রাসেলের অবস্থা নাজেহাল, বিশেষ করে হাত পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে হাত পায়ের হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার, জ্ঞান হারিয়েছে ইতিমধ্যেই। অরণ্য নিজের কপালের ঘাম মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আপাতত হসপিটাল পাঠায় একে। আমি কাকাইকে বলে রেখেছি ওর নামে মামলা দায়ের করতে, বাকি কাজ কাকেই করে নেবে। এই বলে অরণ্য হনহন করে দরজার দিকে এগিয়ে গেল, পুনরায় পেছনে তাকিয়ে বলল, আমি আব্বুর সাথে কথা বলেছি, আমরা আগামীকাল চট্টগ্রাম ফিরছি। খবরটা শুনে জিহান আর আরিস দুজনেই এক্সাইট হয়ে গেল। আরিস অরণ্যের কাছে এগিয়ে গিয়ে বলল, তুই কি কিছু ভেবেছিস? অরণ্য শান্ত স্বরে বলল, হ্যাঁ ভেবেছি,
সময় এসে গেছে নিজের জিনিসকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার। তোরা জলদি এদিকটা সামনে আয়, এ নিয়ে আমরা পরে কথা বলছি। এই বলে অরণ্য প্রস্থান করল। চতুর্ভুজ আকৃতি কাঠের ঘুনে খাওয়া জানালার কপাট খুলে কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কাজল কন্যা। জানালা ভেদ করে চন্দ্রিমার দীপ্তি এসে উপসে তার কৃষ্ণবর্ণ সুশ্রী মুখে। লম্বা কেশ মৃদুলা হাওয়ায় দুলছে। হালকা গোলাপি রঙের শাড়িখানার আঁচল বারবার আঙ্গুলে পেঁচিয়ে আপন মনে গুনগুন করছে। তরুণীর হৃদয়ে প্রণয়ের দলা লেগেছে। আজকাল সবকিছু কেমন নতুন লাগছে তার কাছে। তরুণী যখন নিজের ভাবনায় নিমগ্ন, তখনই ঘরের দরজায় হালকা খুলে ভেতরে প্রবেশ করলো গম্ভীর পুরুষ। তরুণী তা টের পেল না। অরণ্য দরজার সামনে দাঁড়িয়ে থমকে গেল। কাজল কন্যাকে দেখে হৃৎস্পন্দন বিদ্যুতের গতিতে বেড়ে গেল। পলকহীন চাহনিতে তাকিয়ে আছে তার কাজল কন্যার পানে। মেয়েটার মায়ায় সে খুব গভীরভাবে জড়িয়ে গেছে। মেয়েটাকে দুদণ্ড দেখলে তার সকল ক্লেশ, সকল রাগ একদম গলে পানি হয়ে যায়। অরণ্য দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের হাত প্যান্টের পকেটে ঢুকালো আর গভীর কণ্ঠে আচমকাই আনমনে গেয়ে উঠল। তোমার কথা মনে করে পথে নেমেছি, সূর্যের কিরণ বুকে বেঁধে হেঁটে চলেছি। তোমার কথা মনে করে পথে নেমেছি, সূর্যের কিরণ বুকে বেঁধে হেঁটে চলেছি। তুমি কভু ভুলে যেও না এই আমার জানকি কতটা ভালো বাসি আমি তোমার। তুমি কভু ভুলে যেও না এই আমার জানকি কতটা ভালো বাসি আমি তোমার। তোমার 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 তুমি কভু ভুলে যেও না এই আমার জানকি কতটা ভালো বাসি আমি তোমার। হঠাৎ কারো গভীর কণ্ঠে গান শুনে মহুয়া চমকে উঠল। হক চকিয়ে পেছনে ঘুরে তাকালো। অরণ্যকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তরুণী ঈষৎ অপ্রস্তুত হয়ে পড়ল। অরণ্য সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে সুস্থে মেয়েটার দিকে এগিয়ে আসলো আর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। এখনো ঘুমোনি কেন? প্রশ্ন শুনে তরুণী চুপ হয়ে রইল। নিজের হাত কসলাচ্ছে। তার দৃষ্টিগোচর হলো না সামনে থাকা পুরুষটির। অরণ্য নিজের কণ্ঠস্বর গম্ভীর করল। তুমি আমি এত ভয় পাও কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আপনি বাঘ ভালুক কোনোটাই না। আপনি হলেন একটা ব্রিটিশের বংশধর, যার রাগ নাকের ডগায় লেগে থাকে। বেশ ছোট করে ফিসফিস করে কথাটা বলল তরুণী। তবে অরণ্য তা শুনে ফেলল। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মহুয়ার দিকে। তা দেখে তরুণী চুপসে গেল। অরণ্য বেশ খিটখিটে কণ্ঠে বলল। অ্যাগেইন ব্রিটিশের বংশধর? সিরিয়াসলি মহুয়া, আমায় কোন দিক দিয়ে ব্রিটিশ মনে হয় তোমার? মেয়েটা পরপর কয়েকটা ঢোক গিলে কিঞ্চিত গলা উঁচিয়ে বাক্য ছুড়ল। এই যে এখন আবার পটর পটর ইংরেজি শব্দ বলছেন, এতেই তো বোঝা যায় আপনি খানদানি ব্রিটিশের বংশধর। অরণ্যের হাসি পাচ্ছে ভীষণ, তবে নিজের গম্ভীর মুখে তা বহিঃপ্রকাশ করলো না। নিজের গম্ভীরপূর্ণ ভাব বজায় রাখলো সে। আরও 2 কদম তরুণীর নিকট এগিয়ে গেল আর দাঁতে দাঁত চেপে বলল। আমি যদি ব্রিটিশের বংশধর হই, তবে তুমি একটা হাঁসের বাচ্চা, যার কাজ হচ্ছে প্যাক প্যাক করা আর আমার পিছে লাগা। নিজেকে হাঁসের বাচ্চা বলায় তরুণী নাক ফুলিয়ে ফেলল। তা দেখে এবার অরণ্যের হাসি পৃষ্ঠ দেশে ভেসে উঠল। শব্দ করে হাসল না, তবে হাসির রেখা তার অধরের কোণে সুস্পষ্ট হলো। তা দেখে মহুয়ারও ভালো লাগছে, আবার রাগও হচ্ছে। অরণ্য মহুয়ার নাকের ডগায় হালকা টান দিল। তাতে মেয়েটা নিজের নাক কুঁচকে ফেলল। অরণ্য বলল। দেখেছো, আমি কিন্তু ভুল বলিনি।
তুমি আসলে একটা হাঁসের বাচ্চা। না না না, আমি হাঁসের বাচ্চা না। আপনি আপনি একটা লাট সাহেব, একটা ব্রিটিশের বংশধর। হাঁসের বাচ্চা? এই বলে অরণ্য মাথা দুলাতে দুলাতে ওয়াশরুমের দিকে চলে গেল। মহুয়া একই স্থানে দাঁড়িয়ে আছে নাক ফুলিয়ে। অরণ্য ওয়াশরুম থেকে বের হয়েই দেখলো মহুয়া গাল ফুলিয়ে বিছানার উপরে বসে আছে। তা দেখে সে শব্দহীন হাসল। ধীর গতিতে এগিয়ে গেল তরুণীর নিকট। মহুয়া দেখলো তাকে, তবে কোনো কথা বলল না। অরণ্য বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের সাইডে বসলো আর বেশ মোলায়েম স্বরে ডাকলো, মহুয়া। অমন নরম কণ্ঠে নিজের নাম শুনে তরুণীর সর্বাঙ্গ অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। সে মাথা ঘুরিয়ে দৃষ্টিপাত করলো গম্ভীর পুরুষটির পানে। লোকটা কেমন গম্ভীর চাহনিতে তার পানে তাকিয়ে আছে। ওই বাদামি চোখের গভীর ভাষা তরুণী যেন বুঝেও বুঝল না। অরণ্য একই কণ্ঠে পুনরায় ডাকল, মহুয়া, রাগ করেছো? তরুণী এতক্ষণ রাগ করে নাক গাল ফুলিয়ে থাকলেও অরণ্যের অমন নরম কণ্ঠের ডাক শুনে তার রাগগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ইচ্ছে ছিল অরণ্যকে কয়েকটা কথা শোনানোর, কিন্তু এত নরম কণ্ঠ শুনে তার প্রস্তুত করে রাখা সকল কথা এলোমেলো হয়ে গেল। মহুয়া মৃদুভাবে নিজের মাথা ডানে বামে দুলালো, বুঝালো সে রাগ করে নেই। তা দেখে অরণ্য ক্ষীণ হাসল। মহুয়া মুগ্ধতায় মিশ্রিত নয়নে চেয়ে দেখলো সেই হাসি। এই হাসি যেন অতি বিরলতম কোনো জিনিস। আজ না দেখলে আর কখনো দেখতে পাবে না। মেয়েটাকে নিজের দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অরণ্য একটা শুকনো ঢোক গিলল। তার গলা কেমন কাঠের মতো শুকিয়ে যাচ্ছে। মেয়েটার কাছে আসলেই আজকাল তার এমন হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, গলা শুকিয়ে যায়। অদ্ভুত এক তৃষ্ণা তাকে ঘিরে ধরে। সেই তৃষ্ণা পানির জন্য নয়, কিন্তু কিসের জন্য তাও অরণ্যের জানা নেই। মেয়েটার সামনে থাকলেই সে কেমন যেন নিজের নিয়ন্ত্রণ খেয়ে বসে। নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে এনে অরণ্য নিজের কণ্ঠও স্বাভাবিক করল আর বলল, তাহলে ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হব। মহুয়া মাথা নাড়ল আর সরল বাক্যে বলল, গুড নাইট। প্রভাত ফেরির তীক্ষ্ণ আলো মুখে পড়তেই মহুয়ার ঘুম ভেঙে গেল। আড়মোড়া দিয়ে উঠে বসলো। পাশে তাকাতেই দেখে ফেললো ঘুমে আসান্বিত অরণ্যকে। ঘুমের মাঝেই লোকটাকে ভীষণ সুদর্শন লাগছে, বরাবরই লাগে, তবে ঘুমের মধ্যে যেন একটু বেশি সুন্দর লাগছে। মেয়েটা একটা মৃদু হাসি দিয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে নিচে যাওয়ার পূর্বে অরণ্যকে ডেকে দিয়ে গেল। রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখতে পেল মৌসুমী বেগম আর জোলেখা বেগম নাস্তা বানানোর কাজে লেগে গেছে। মহুয়াও তাদের কাজে গিয়ে এটা ওটা এগিয়ে দিল। সকালের নাস্তা শেষ করে সবাই চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে এক এক করে লাগেজ সব গাড়িতে রাখছে। এদিকে অরণ্য মহুয়াকে নিজের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ মেয়েটাকে নিজের থেকে এক মুহূর্তের জন্য হাতছাড়া হতে দিচ্ছে না। তাদের এই দৃশ্য দেখে মৌসুমী বেগম আর নাসিরউদ্দিন চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়লেন। যেই কাজের জন্য তাদের এই চৌধুরী নিবাসে আসা, আজ তা সফল হয়েছে। ওইদিকে মোনালিসার এসব মোটেও সহ্য হচ্ছে না। ওর ইচ্ছা করছে মহুয়াকে মেরে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু তাও উপায় নেই। একেই তো অরণ্য মহুয়ার সঙ্গ ছাড়ছে না, আরেকদিকে লাবণ্য গতকাল থেকে তার পিছে পড়ে আছে। বিরক্তিতে গা পিত্তি জ্বলে যাচ্ছে ওর। গাড়িতে ওঠার সময় লিসা দ্রুত গিয়ে অরণ্যের গাড়ির ফ্রন্ট সিটে বসলো। তা দেখে অরণ্য ভ্রু কুঁচকালো আর ভারী কণ্ঠে বলল, তুই এখানে বসলি কেন? লিসা গদগদ মুখ নিয়ে বলল, আসার সময় তোদের সাথে আসতে পারিনি, তাই এখন সবাই একসাথে যাব। অরণ্য কিঞ্চিত বিরক্ত হলো, তবুও শান্ত স্বরে বলল, তুই চেয়ার থেকে ওঠ, কেন? এখানে মহুয়া বসবে। কেন? আমি বসলে কি সমস্যা? ওকে, আঙ্কেল আন্টির সঙ্গে আসতে বল। তুই বসলে কোনো সমস্যা নেই, তবে এখনও কি আমি কারো ভরসায় ছাড়তে পারবো না। তুই আব্বু আম্মুর সঙ্গে যা। শাহরিয়ার, চেঁচাচ্ছিস কেন? আমি যেটা বলেছি সেটা কর। অতিরিক্ত কথা বলে আমি পছন্দ করি না। যা যা ওখানে। অরণ্যের ধমকে কেঁপে উঠল লিসা। গাল ফুলিয়ে গিয়ে বসলো নাসিরউদ্দিন চৌধুরীর গাড়িতে। বেশ অপমানিত বোধ করলো সে। মহুয়ার জন্য আজ অরণ্য তার সঙ্গে ধমকের স্বরে কথা বলছে। এর শোধ তো সে মহুয়ার কাছ থেকে তুলবেই, তাও আবার কড়াই গন্দায়।
গাড়ির ভেতরের পরিবেশ একদম নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। গাড়ি গ্রামের কাঁচা রাস্তা ছাড়িয়ে শহরের রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। সকলের মন এক প্রকার বিষণ্ণতায় মুড়িয়ে আছে। এতগুলো বছর পর পরিবারের সকলের একত্রিত হয়েছিল, কত আনন্দ করছিল, কিন্তু এখন আবারও সবাইকে তাদের নিত্যদিনের পুরনো জীবনে ফিরে যেতে হবে। এ যেন জীবনের এক নিষ্ঠুর নিয়ম। মহুয়া নিমগ্ন দৃষ্টিতে কাচের জানলার বাহিরে চেয়ে আছে। লাবণ্য আর আরিজের কাছে এমন মনমোরা পরিবেশ ভালো লাগছে না। দুজনে একবার চোখাচোখি করলো। অতঃপর আরিস অরণ্যের দিকে তাকিয়ে বলল, ব্রো, বোরিং লাগছে, একটা গান প্লে কর। না। শক্ত কণ্ঠে এক শব্দে অরণ্য আরিসকে দমিয়ে দিল। বেচারা আরিস মুখ কালো করে আবার নিজের জায়গায় বসে পড়ল। মহুয়া একবার অরণ্যের দিকে তাকালো। লোকটার দৃষ্টি রাস্তায়, চোখের ভাষা নিষ্প্র, মুখের ভঙ্গি গম্ভীর। ঈষৎ বিরক্তি হলো তরুণী। অরণ্যের থেকে কোনো অনুমতি না নিয়েই নিজেই একটা গান প্লে করে দিল। হঠাৎই গানের শব্দে সকলেই হকচকিয়ে উঠল। এই প্রথম কেউ অরণ্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করল। সবাই ভীতু ও আসক্তি দৃষ্টিতে চেয়ে আছে অরণ্যের পানে। আরিস, লাবণ্য, রুহানি আর জিহান ধরেই নিয়েছে অরণ্য এখন ঝংকার ছেড়ে ধমক দিয়ে উঠবে মহুয়ার উপর। কিন্তু তাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অরণ্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো মহুয়ার পানে। তারপর পুনরায় রাস্তার দিকে দৃষ্টিপাত করলো আর ঠান্ডা গলায় বলল, কি রে, এখন তো গান চলছে, তাহলে এমন চুপসে আছিস কেন সবাই? অরণ্যের এমন কথায় হতবিলম্ব হয়ে পড়ল সকলে। ছেলেটার এত পরিবর্তন ওরা কোনো মতেই হজম করতে পারছে না। মহুয়া একবার অরণ্যের দিকে তাকালো আর একটা মুচকি হাসি দিল। তখনই অরণ্যের শান্ত কণ্ঠ ওর শ্রবণ ইন্দ্রিয়ে ভেসে এলো। হাসির কারণ কি? তরুণী চমকে উঠল। তরাত গতিতে তাকালো অরণ্যের পানে। লোকটা ওর হাসি লক্ষ্য করেছে কিভাবে? সে তো এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নিজের মাথা হালকা ঝাঁকুনি দিয়ে মহুয়া নিজেকে শান্ত রেখে বলল, কোনো কারণ নেই, এমনি হাসলাম। কারণ ছাড়া তো পেতনিরা হাসে। মহুয়া চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সে ফ্যাল দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। এদিকে অরণ্যের কথার পেছনে তিন ভণ্ড শব্দ করে হেসে উঠল। ওদের হাসির শব্দ আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। মহুয়া চেঁচিয়ে উঠল, আপনি আমায় পেতনি বললেন? অরণ্য শান্ত গলায় বলল, আমি কি তোমার নাম উল্লেখ করেছি? এখন তোমার যদি মনে হয় আমি তোমাকে বলেছি, তাতে আমি কি করতে পারি বলো? মহুয়ার ইচ্ছে করছে লোকটাকে শ্বাসরোধ করে উপরে পাঠিয়ে দিতে। কি ভণ্ড লোক রে বাবা! মহুয়া মনে মনে শত প্রকারের গালি দিল অরণ্যকে। অন্তরিক্ষে বিরাট চন্দ্রিমার আশপাশ জুড়ে চলছে উজ্জ্বল নক্ষত্র মণ্ডলীর মিটমিট খেলা, আর নিচে অন্ধকারে আবরণে আচ্ছন্ন কংক্রিট অট্টালিকাগুলো দাঁড়িয়ে আছে অনর প্রহরীর ন্যায়। তাদের জানালার ফাঁক দিয়ে নির্গত হচ্ছে কৃত্রিম আলোক রশ্মি। বৈদ্যুতিক বাতির স্লান আলো ছড়িয়ে পড়ছে রাজপথ জুড়ে, সৃষ্টি করছে এক অপার্থিক আলোর ছটা, যেখানে ছায়া ও আলো মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত নৈসর্গিক চিত্রপট। রাত্রির এই নিস্তব্ধতা নগরীর পুরোপুরি নিশ্চুপ নয়। দূর থেকে ভেসে আসছে যান্ত্রিক যানবাহনের কর্কশ গর্জন, আবার কোথাও হালকা বাতাসে দোল খাচ্ছে পদবাতির কাপুনিয়ম শিখা। ক্লান্ত প্রতীকের ধীর পায়ে অগ্রসর হচ্ছে নিজেদের গন্তব্যে। তাদের মুখভয়ে স্পষ্ট প্রতিফলিত হয়ে আছে দিনান্তের অবসন্নতা। ব্যস্ততার অনিবিচ্ছিন্ন প্রবাহ যেন খানিকটা স্তমিত হয়েছে। চৌধুরী মঞ্জিলের সকলে এখন নিরবিচ্ছিন্ন রাতের গভীরে মত্ত। চট্টগ্রাম ফিরতে ফিরতে তাদের দুপুর হয়ে গিয়েছিল। নিজের টুকটাক কার্যক্রমের সমাপ্তি ঘটিয়ে এখন সকলে যে যার ঘরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। মহুয়া আর অরণ্য তাদের ঘরেই ঘুমাচ্ছিল। হঠাৎই ভীষণ জল তেষ্টায় তার ঘুম ভেঙে যায়। উঠে বসে পাশের মিনি টেবিলের উপরে থাকা বোতল হাতে নিয়ে দেখে তাতে পানি নেই। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে গেল। দরজা খুলে নিচের দিকে অগ্রসর হলো। সিঁড়ি দিয়ে নামার সময় তার কর্ণকটে ভেসে আসলো কারো ফিসফিস করে কথোপকথনের ক্ষীণ শব্দ। মহুয়া নিজের স্থানে দাঁড়িয়ে পড়ল। কান খাড়া করে শোনার চেষ্টা করলো কারা কথা বলছে, কিন্তু কিছুই বুঝতে পারল না।
গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে স্নান আলোতে দেখতে পেল জিহান আর রুহানিকে। দুজনে সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে কথা বলছে। মহুয়া হালকা কাশল, তাতে হকচকিত হয়ে উঠল জিহান আর রুহানি। সামনে তাকাতেই দেখতে পেল সেখানে মহুয়া দাঁড়িয়ে আছে। ওকে দেখে কিঞ্চিত স্বস্তি পেল ওরা। জিহান মহুয়ার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এত রাতে এখানে কি করছো ভাবিমণি? বোতলে পানি শেষ, তাই নিতে এসেছি। কিন্তু তোমরা দুজন এত রাতে এখানে কি গুচুর ফুচুর করছো? মহুয়ার প্রশ্নে জিহান অপ্রস্তুত হয়ে পড়ল। কি উত্তর দিবে তা বুঝতে পারছে না। এদিকে রুহানি লজ্জার ইচ্ছে করছে মাটি খুঁড়ে তাতে চিরতরে ঢুকে যেতে। দুজনকে ইতস্তত হতে দেখে মহুয়া মৃদু স্বরে বলল,